শ্রম দিচ্ছ না, আন্তরিকতা দিচ্ছ না, তাইলে তোমার সেই লক্ষ্য অপ্রকাশিত থাকবে। সুতরাং তুমি শ্রম দিলা, মেধা দিলা, আন্তরিকতাও দিলা, সবকিছুই দিলা, এবং তুমি ডাক্তারও হইলা, অর্থাৎ তোমার লক্ষ্য যেটা ছিল সেই লক্ষ্যে তুমি পৌঁছাইলা, কিন্তু তোমার কাছে নীতি নৈতিকতা থাকলো না। তাইলে পরে তুমি বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, রাজনীতিবিদ, সমাজসেবক যেটাই হও, তুমি কিন্তু পরিপূর্ণ সফল নও। যেমন একটা এক্সাম্পল, তোমরা পৃথিবীতে আসছো মা বাবার কারণে। আমরা সবাই পৃথিবীতে আসছি। আমাদের মা বাবা আমাদেরকে কষ্ট করে লেখাপড়া করান, কষ্ট করে আমাদেরকে বড় করে। তাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? যে ছেলে বা মেয়ে যখন প্রতিষ্ঠিত হবে, সে যখন জনগণের সেবক হবে, তার কাছ থেকে জনগণ যখন সেবা পাবে, তখন সবাই বলবে যে এটা অমুকের সন্তান, খুব ভালো মানুষ। কোনো কাজে গেলে তার কাছে তৎক্ষণাৎ কাজের একটা পরামর্শ পায়, সেবা পায়। যেমন তুমি একটা ডাক্তার, তুমি যদি রোগীর সঙ্গে মানবিক আচরণ না করো, তাইলে তোমার ডাক্তার হওয়ার পিছনে কোনো সার্থকতা নেই। তোমার ডাক্তার হওয়ার পিছনে যদি শুধু টার্গেট থাকে যে তুমি শুধু ফিটা নিবা, রোগীর সঙ্গে ডাক্তার সুলভ আচরণ করবা না, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। সেটা রোগী তোমাকে ফি দেবে, এটার বিনিময়ে তোমাকে সেবা দিতে হবে। তুমি সেবা দিলা, তাইলে রোগীর আত্মীয় স্বজনরা এরকম প্রায় দেখা যায় ডাক্তারদেরকে তোমার তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। হ্যাঁ, বলে অমুক বাবার সন্তান, আর এবার পরীকে জন্ম দিছে। অর্থাৎ তার বাবা দুনিয়াতে নাই, কিন্তু তার এই কর্মের কারণে বাবা পর্যন্ত বসতে হচ্ছে যে কোন মায়ের গর্ভে তুমি জন্ম দিয়েছে। আর যখন তুমি তার সঙ্গে সদাচরণ করবা, তাকে প্রাপ্য সেবাটা দিবা, তখন কিন্তু বলবে যে নিশ্চয়ই কোনো ভালো মা বাবার সন্তান, নিশ্চয় কোনো ভালো মা বাবার সন্তান। তাইলে এই জিনিসটা যখন আমি রোগী হিসাবে গেলে তোমার কাছ থেকে পাবো, আমার মুখ দিয়ে যখন এই কথাটা বাহির হবে, তখন এটা তুমিও বাহাবা পাইলা, আবার এটার বিনিময়ে একটা ভালো সন্তান যে রেখে মা বাবা কবরে গেছেন, উনিও কিন্তু লাভবান হচ্ছে। তোমার সদাচরণের কারণে ওনারাও কিন্তু লাভবান হচ্ছে। তো সুতরাং আমাদের মধ্যে নীতি নৈতিকতা থাকবে। তুমি ব্যাংকার হইলা, তুমি রাজনীতিবিদ হইলা, তুমি শিক্ষক হইলা, হ্যাঁ, তারপরে তুমি কি বলে পিয়নও হইলা, তুমি জজ হইলা, ব্যারিস্টার হইলা, কিন্তু তুমি মানবিকতাটা তোমার মধ্যে থাকলো না, নীতি ন্যায় পরায়ণতা তোমার মধ্যে থাকলো না, তাইলে তুমি পরিপূর্ণ মানুষ নও। পরিপূর্ণ মানুষ যদি হতে না পারো, বড় ইউনো হইলেও লাভ হবে না। তুমিও গালি শুনবা, কবরে বসে তোমার মা বাবা, কবরে শুয়ে তোমার মা বাবার কাছেও গালি পড়বে। তো সুতরাং তোমাদেরকে নীতি নৈতিকতা সম্পন্ন সুসন্তান হইতে হবে। শুধু লেখাপড়া শিখে শিক্ষিত হলে, জজ ব্যারিস্টার হইলেই হবে। তোমার মধ্যে তুমি তো ভালো মানুষ হইবে, আগে তোমাকে ভালো মানুষ হইবে। তো সুতরাং ভালো মানুষ হওয়ার জন্য ভালো গুণগুলোকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে। দেখো, আমরা যেই সমাজে বাস করছি, আমরাও আগে সমাজে বাস করছি, এখন তোমরাও বাস করছো। আমরা যখন সমাজে বাস করতাম, তখন আমাদের মুরব্বীদেরকে রাস্তায় দেখলে আমরা ভয় পেয়ে যেতাম, ওনাদের সামনে পড়তাম না। ওনাদেরকে দেখলে আমরা ভক্তি, শ্রদ্ধা, সম্মানের সঙ্গে সালাম দিতাম। এখন দেখো চিত্রটা কেমন, মনন্তপুরের অবস্থা কেমন আমি জানি না, তবে অন্যান্য এলাকার খবর আমি জানি, সালামটা নাই বললেই চলে। আগে আমরা ভয় পেতাম মুরব্বীদের, এখন মুরব্বীরা ভয় পেতে হয় বখাটে কিছু ছেড়ে দেবে।
যারা নেশার সঙ্গে যুক্ত, মাদকের সঙ্গে যুক্ত, ইত্যাদির সঙ্গে যুক্ত, যাদের কাছে নীতি নাই, নৈতিকতা নাই, শিক্ষা নাই, এরকম বখাটে ছেলেদেরকে আমরা এখন ভয় পাইতে না জানি তাদের বিরাট ভাবে করছি, না জানি তাদের রোশন হলে আমরা পড়ি। আমাদের মধ্যে কেন আমাদের এই অবক্ষয়টা কেন? আমরা পারিবারিক শিক্ষা, যেটা প্রাথমিক আদি শিক্ষা মা বাবা থেকে আমরা পাই, আমরা হয়তো আমাদের ওখানে কোথাও গলদ আছে। তারপরে আমরা এখন দেখো, আগে শিক্ষকদেরকে দেখলে আমরা ভয়ে মানে আমাদের নাজেহাল অবস্থা। এখনো আমাদের শিক্ষক যারা আছেন, যাদের যিনারা আমাদেরকে পড়িয়েছেন, এখনো ওনাদেরকে দেখলে আমরা একবারে ছোট হয়ে যায় একবারে। কিন্তু এখন দেখো শিক্ষকদের অবস্থানটা কোথায়, ছাত্র শিক্ষকের অবস্থানটা, সবকিছু মিলিয়ে আমাদের সামাজিক অবস্থাটা অবক্ষয়ের দিকে, সামাজিক অবস্থাটা বিশৃঙ্খলা। তোমরা নেতৃত্ব দিয়ে সমাজকে এগিয়ে নিতে হবে, সমাজে যে ক্রাইসিস গুলো সেগুলোকে চিহ্নিত করতে হবে এবং সেগুলো নিরসনে নিজেকে নিয়োজিত করতে হবে। সমাজের ক্রাইসিস গুলো কি? দেখো, এখন নেশা জটিল একটা ক্রাইসিস, তারপরে দেখো দুর্নীতি, এটা জটিল ক্রাইসিস, তারপরে দেখো তোমার বাল্য বিবাহ, এটা জটিল ক্রাইসিস, যৌতুক, জটিল অবস্থা। এগুলো কিন্তু কুসংস্কার, এগুলো কিন্তু আমাদের কোনো ধর্মের মধ্যে এটা পাওয়া যাবে, কোনো ধর্মে এটা গ্রহণযোগ্যতা নাই। যেখানে যেমন ধরো যৌতুকটা, মেয়েরা সজাগ হইতে হবে, সাবধানী হইতে হবে। তোমরা আমাদের মা বাবারা যদি বুঝতে না চায়, তাইলে আমরা বিনয়ের সঙ্গে ওনাদেরকে বুঝাইতে হবে, নাইলে তোমার শিক্ষা পরিপূর্ণ হইল না। বিনয়ের সঙ্গে বোঝাইতে হবে, নারী পুরুষ একে অপরের পরিপূরক, মাঝখানে যৌতুকটা কেন আনবে? তুমি তো বাজারের পণ্য নও, তুমি লেখাপড়া করছো বাজারের পণ্য হওয়ার জন্য না। তোমাকে লেখাপড়া করতে হবে ওই টার্গেট নিয়ে, আমি স্বাবলম্বী হব। যদিও আল্লাহ মাফ করুক, কোনো কারণে যদি যৌতুকের কারণে যদি আমার সংসার ভাঙেও, তাইলে আমি আমার সার্টিফিকেট নিয়ে দাঁড়াইতে পারবো, ওই অবস্থান তৈরি করে তারপরে আমি দিই। এর আগে আমাদের সমাজে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়েদের বিয়ে হয়, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জা। যারা অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বিয়ে দেবে, ওই মা বাবার জ্ঞানের অভাব আছে, ওই মা বাবার জুলুমবাজ, ওই মা বাবা। এটা হবে না, এটা তোমরা এটা কোনো সোচ্চার থাকবে, কোনোভাবেই এটা মেনে নিতে পারো। যৌতুকটা বিয়ের একটা নির্দিষ্ট বয়স, আমি প্রতিষ্ঠিত হবো, আমি লেখাপড়া, তারপরে আমার সিদ্ধান্ত আমি। এই বিষয়ে তোমাদেরকে স্ট্রং অবস্থানে যাইতে হবে, মা বাবার সঙ্গে বিনয়ের সঙ্গে সমীহ করে মা বাবাকে বুঝাইতে হবে যে বাবা মা আমি একটু করবো, আমাকে পড়াশোনা, আমি স্বাবলম্বী করবো, আমি আরো করে বোঝা হবো। লেখাপড়া তো করে মেয়েরা এই জন্য, লেখাপড়াটা ছেলেদের চেয়ে মেয়েদের জন্য চ্যালেঞ্জ। দেখবা স্কুলে যাওয়ার সময় রাস্তায় বখাটে কিন্তু ছেলে হয়ে গেছে, থাপ্পড় লাগাই দেবা, থাপ্পড়। মেয়েরা দল বেঁধে স্কুলে যাও, দল বেঁধে কলেজে যাও, ওই ধরনের ইপি যদি সামনে পড়ে দুই একটা থাপ্পড় দিয়ে দিলে দেখবা পিছু পড়ে চলে যাবে, আর কেউ সাহস করবে। তোমরা যদি রাস্তাঘাটে এই ধরনের পরিস্থিতির শিকার হও, নমনীয়তা দেখাইবা না, নমনীয়তা দেখাইলেই তারা তোমাদের উপরে তোমাদেরকে প্রেশারাইজ করবে। এই ধরনের প্রতিবাদী হতে হবে। লেখাপড়া শিখলে সব ক্ষেত্রেই, অন্যায়ের ক্ষেত্রে প্রতিবাদ করতে হবে, তাইলে তোমার লেখাপড়া পূর্ণাঙ্গ হবে। তারপর দেখো, লেখাপড়া একটা পরিশ্রম সাধ্য কাজ, পরিশ্রম করার জন্য শরীরের শক্তি, পর্যাপ্ত শক্তি থাকে। এই জন্য ভালো খাদ্যগুলো খেতে হবে, পুষ্টি সমৃদ্ধ খাদ্যগুলো খেতে হবে। তারপরে তোমার শারীরিক পরিশ্রম করতে হবে, তাহলে মন চাঙ্গা থাকবে, লেখাপড়ায় মন বসে, সব কাজেই মন বসে। মন যখন চাঙ্গা থাকে, সব কাজেই বেশ ভালোভাবে মনোনিবেশ করা যায়।
তো সুতরাং খাওয়া দাওয়া চলাফেরা এগুলো দিয়ে অর্থাৎ একটু হাঁটাহাঁটি, বাড়ির মধ্যে পায়চারি, মাকে তার সাংসারিক কাজে সাহায্য করা, এটাও একটা কাজ। অর্থাৎ আমাদের লেখাপড়ার ফাঁকে আমাদেরকে পারিবারিক কাজ বলো, পারিবারিক কাজ যদি থাকে ভালো কথা, ওটা করলাম। আর যদি পারিবারিক কাজ না থাকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে পারিবারিক কাজ না থাকে, তাইলে গ্রামের রাস্তায় একটু পায়চারি করতে হবে। দেখবা তোমার ব্রেন ভালো কাজ করবে, মস্তিষ্ক ভালো কাজ করবে, লেখাপড়া খুব সহজেই তোমার আয়ত্ত হবে, মন প্রফুল্ল থাকবে, মনে শান্তি থাকবে, সব কাজ তোমার করবে। তারপর মা বাবা যারা মুরব্বী সমাজে, তাদের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করতে হবে। তুমি আমাকে সম্মান করবে, আরেকজন তোমাকে সম্মান করবে। সম্মানটা এমন জিনিস, জেনারেশন টু জেনারেশন এইভাবেই ইয়ে করে। এবং তুমি আমাকে সালাম দিলে, তুমি তোমার সমাজের মুরব্বীদেরকে সালাম দিলে, তোমার ছোটরা দেখলে সেটাও তারাও সেটা সে অভ্যাসে অভ্যস্ত করবে। এইভাবে সমাজ পরিবর্তন, সমাজকে পরিবর্তন করা দায়িত্ব আমাদের সবার, তোমাদের। তো সুতরাং আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া যে সুন্দর রীতিগুলো, ওগুলোকে আবার রিভাইভ করতে হবে, আমাদের সমাজে ফিরে। কি কাজ? সালাম, মুরব্বীদেরকে দেখলে সমীহ করে, মুরব্বীদের সামনে চলাফেরা করার সময় মাথায় রাখতে হবে যে আমার চলাফেরায়, আমার আচরণে, আমার কথাবার্তা আমার মুরব্বীদের মানে কষ্টের কারণ হচ্ছে কিনা, এগুলো দেখতে হবে। এবং মা বাবার সঙ্গে কখনোই মেজাজের সঙ্গে কথা বলা যাবে না। মা বাবা তো ফেরেশতা, আমরা সবাই মানুষ, সবার ভুলভ্রান্তি হবেই। মা বাবার ভুলভ্রান্তির ক্ষেত্রে কখনোই মা বাবাকে জোরে কথা বলা যাবে, সমীহজনে যথেষ্ট সম্মানের সঙ্গে, যে মা এটা মনে হয় তুমি করছো ঠিক আছে, এটা মনে হয় এইভাবে করলে আরেকটু সুন্দর, তোমারটাও সুন্দর, কিন্তু এইভাবে করলে মনে হয় যেন আরেকটু সুন্দর। অর্থাৎ এইভাবে আদবের সঙ্গে কথা বলা যাবে না, যেটা তোমার এটা করছো এইভাবে কথা বলা যাবে। মুরব্বীদের সঙ্গে বলা যায় যে চাচা এটা করছেন ঠিক আছে, সমাজে এটা করছে, এটা সুন্দর হচ্ছে, আমার মনে হয় যেন এটা এইভাবে করলে আরেকটু সুন্দর করবে। তাইলে দেখা যাবে কি উনিও বুঝবে, ওনার অনুভূতিটাও তোমার প্রতি খুব ভালো হবে, এবং তোমার প্রস্তাবটা সমাজে গৃহীত হইল, তোমার একটা আত্মতৃপ্তি তোমার মধ্যে তৈরি হবে। তো আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো। আর শিক্ষা বৎসরের শুরুতেই আস্তে আস্তে প্রতিদিনের পড়াটা, প্রতিদিন আস্তে আস্তে প্রতিদিনের পড়াটা প্রতিদিনই শেষ করতে হবে, তাইলে দেখা যাবে এটা বোঝা। আমরা তো সারা বছর ঘুরি ফিরি চলাফেরা করি, ওই পরীক্ষার সময় একটা 2 মাস পর লেখাপড়া, তো তখন আমাদের জন্য এটা খুব বোঝা মনে হয়, খুব জটিল মনে হয়। অথচ আজকে আমি ক্লাসে গেলাম, স্যার আমাকে যে পাঠদানটা করছেন, ওই পাঠদানটা একবার বাড়িতে আসি দেখলেই যথেষ্ট, এর বেশি লাগে না। একবারে তোমার 8-10 ঘন্টা লেখাপড়া করতে হবে এমন কোনো কথা নাই, ডেইলি 2-3 ঘন্টা রেগুলারিটি মেনটেন করে লেখাপড়া করলেই সফলতা অর্জন করা যায়। তো সুতরাং বৎসরের শিক্ষা জীবনের শুরু থেকেই সিরিয়াসনেস নিয়ে আসতে হবে। যারা ভালো করতে চাও, তাদের যারা লেখাপড়াকে বোঝা হিসাবে না নিয়ে সহজ করা চিন্তা ভাবনা যাদের আছে, তারা বৎসরের শুরু থেকে অর্থাৎ ক্লাসের শুরু থেকেই লেখাপড়ায় সমানভাবে মনোনিবেশ করে দিতে হবে। প্রতিদিন গ্যাপ দেওয়া যাবে না, প্রতিদিন একটু একটু করে জমায় রাখা যাবে। জমায় রাখতে গেলেই সেখানেই বিপদ, সেখানেই জটিলতা তৈরি। তো সব এই কাজটা করা যায়। যেমন তারপরে দেখো আমাদের কি বলে ধর্মীয় অনুশাসন, রীতিনীতিগুলো আমাদেরকে অনুসরণ করে এখন থেকে চলতে হবে। তাই পরে আমাদের মধ্যে নীতি নৈতিকতা তৈরি হয়, আমাদের মধ্যে একটা আমাদের স্রষ্টা ভীতি তৈরি হয়। আমরা এমনভাবে, আমরা সবাই এখানে বুদ্ধিমতী, সবাই কৌশলী, আমরা এমনভাবে আগাবো যাতে আমাদের কর্মে দুনিয়াতেও আমরা সফল হই, দুনিয়া পরবর্তী জীবনও যেন আমাদের সফল হয়। ওইভাবে আমরা নিজেকে এখন থেকে তৈরি করব অতীতের সমস্ত ভুলভ্রান্তির জন্য। তোমার আফসোস করে আল্লাহর কাছে নত হয়ে আমরা আমাদের এখন থেকে আমরা এই উদ্দেশ্য নিয়ে এভাবে আগাবো। আমাদের দুনিয়াতেও আমাদের সফলতা কোনো শাস্তি ধমক ছিল, এগুলো ছিল। এখন তোমরা যেই পরিবেশে যাবে ওদের শাস্তি, কেউ রাঙ্গারিও নেই, শাস্তিও নেই, কিছুই নেই। তো সুতরাং তোমরা যদি মনে করো যে ওই পরিবেশে গিয়ে আমি যেমন ইচ্ছা তেমন ভাবে চলবো, সেটা তুমি তোমার নিজের সর্বনাশটা নিজেই করবে।
নিজের ক্ষতিটা নিজেই করবে। পাগল ছাড়া, পাগলও তো নিজের ক্ষতি বুঝে, পাগলও বুঝে ক্ষতি, কিন্তু আমরা সুস্থ মানসিকতা সম্পন্ন মানুষ হয়ে আমাদের ক্ষতিটা, আমাদের লসটা আমরা বুঝি, আর হামেশাই আমরা নিজের ক্ষতি করে যাচ্ছি। এটা কিন্তু হতে দেয়া যাবে না, এটা কোনোভাবেই হতে দেয়া যাবে না। তারপরে তোমার ওখানে গেলে বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা আসবে, বন্ধু হবে, বন্ধুত্ব হবে তোমাদের মধ্যে। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধানে হতে হবে। আমরা বন্ধুদেরকে ফলো করি, বন্ধুদেরকে অনুসরণ করি, ঠিক আছে। এখন বন্ধু নির্বাচনে যদি আমি ভুল করি, তাইলে আমার জীবনের কোনো উদ্দেশ্যই বাস্তবায়ন হবে না, সফল হবে না। যদি আমি ভুল বলবো, আমাদের সমাজে কিন্তু এখন আছে অনেকেই বন্ধুর ভেষ ধরে আছে, কিন্তু এরা সত্য বেশ তাদের বন্ধু, কিন্তু আসলে এরা প্রকৃত বন্ধু নয়। বন্ধু খুঁজে নিতে হবে। যদি সঠিক বন্ধু পাওয়া না যায়, একা থাকাও ভালো, একা থাকাও ভালো হবে। ওই ক্ষেত্রে প্রয়োজনে বইকে তোমার বন্ধু বানিয়ে নিবে। মানুষ বন্ধু বেইমানি করতে পারে, কিন্তু বই কখনো তোমার সঙ্গে বেইমানি করবে না। বই তোমার সঙ্গে হামেশাই সর্বক্ষণ থাকবে, তোমাকে ভালো পরামর্শ দিবে, ভালো গুণাবলীগুলো তোমার মধ্যে তৈরি করায় অনুপ্রাণিত করবে, এবং তোমার অবসরটা সুন্দরভাবে গঠনমূলকভাবে শিষ্টতার সঙ্গে অবসরটা কাটানোর সুযোগ তৈরি করে দিতে পারবে। অবসর সময় লেখাপড়ার পরে এটা একঘেয়েমি দূর করার জন্য আমাদের অবসর সময়টা কাটাইতে হবে। অবসর সময়টা কাটানো, তোমরা যদি এখন মনে করো যে আমার অবসর আছে, আমি এখন ইউটিউবে যাইয়া বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ইয়ে দেখবো, বা আমি টিভি ওপেন করে আমি ইন্ডিয়ান জি বাংলা সিনেমার সিরিয়ালগুলো দেখবো, বাজে আড্ডায় ঘুরবো, এগুলা তোমাকে অবক্ষয়ের দিকে নিবে। যেমন ইন্ডিয়ান ভারতীয় জি বাংলা, ওইখানে দেখো জি বাংলার নাটকগুলো দেখলে হাসাও যায় না, কান্নাও করা যায়, কোনো আবেগ নাই। শুধু এর পিছনে শুধু তাদের মধ্যে কি, শুধু তোমার নোংরামি ছাড়া আর কিছু নেই। এই জি বাংলার কল্যাণে আমাদের দেশে তোমার কি বলে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, মা বাবাকে আশ্রমে যাই করি, জি বাংলার কাজ, এগুলো জি বাংলার উপহার। আমরা ওই চ্যানেলগুলো না দেখে ওই অবসর সময়টাতে ভালো কোনো লেখকের বই পড়ব। বইয়ের মধ্যেও কিন্তু ক্যাটাগরি আছে। বই তোমাকে তোমার চরিত্রকে উন্নত করবে, উজ্জ্বল করবে, আবার কিছু বই আছে তোমাকে ওই জি বাংলার মতো অধপতনের দিকে নিয়ে যাবে। তো আমরা বিনোদন, আমাদের প্রয়োজন আছে, কিন্তু আমাদের বিনোদন হতে হবে সুস্থ বিনোদন, যেটা আমাকে অবক্ষয়ের দিকে নিবে না, যেটা আমার নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসাবে আমাকে গড়ে তুলবে। ওই বইগুলো আমাদেরকে বাছাই করে ওই বইগুলো অবসর সময় আমাদেরকে পড়তে হবে। তারপর খেলাধুলা প্রয়োজন আছে, সবকিছু প্রয়োজন আছে, শিক্ষার সাথে সংশ্লিষ্ট সবকিছু। তোমার এগুলো সবগুলোই তোমার মেধাকে, তোমার ব্রেইনকে, মস্তিষ্ককে তোমার সুস্থ রাখবে। সব কিছু ভালো কাজের অনুকূল সম্পন্ন একটা পরিবেশ এখানে তৈরি হবে, যে পরিবেশ থেকে ভালো ছাড়া খারাপ কিছু আসবে। তো আমাদেরকে অবসর সময় তা কাটাতে হবে গঠনমূলকভাবে, সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে, যেটা আমাদেরকে যাতে অবক্ষয় থেকে টেনে নিয়ে না যায়, আমাদের নৈতিক মূল্যবোধ যেন ক্ষতিগ্রস্ত, বাধাপ্রাপ্ত না হয়, ওই দিকে আমাদের মনোযোগ দিতে হবে। আমাদের যথেষ্ট অবসর সময় থাকে, এই সময়গুলোকে গঠনমূলক কাজে লাগাতে। তো আজকে ভালো লাগলো, এখানে এসে নিজেকে গর্বিত বোধ করছি। এত সুন্দর একটা আয়োজন, এত সুন্দর একটা উদ্যোগ, প্রশংসনীয় উদ্যোগ। অনেক আমার আগের বক্তা, আমার মুরব্বী বলে গেছেন যে এটা সচরাচর চোখে পড়ে না, তবে কম্বাইন্ড হয়। উপজেলায় যারা ভালো ফলাফল করছে, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব যারা আছেন, তারা সব মেধাবীদেরকে, সব স্কুলে মেধাবীদেরকে এক জায়গায় করে একটা সংবর্ধনার আয়োজনের রীতি আছে, তাও কম, কিন্তু এটা একবারে নাই বললেই চলে। এখন আজকে যে আয়োজন, তো আজকে এই আয়োজন যারা করেছেন, ওনারা নিশ্চয়ই সবাই রুচিশীল, সবাই শিক্ষিত, সবাই ভালো মনের মানুষ,
সবাই শিক্ষানুরাগী, এই জন্যই ওনারা আজকের এই আয়োজনটা করতে সক্ষম হয়েছে। তো ওনাদের কিছু কর্মকাণ্ড আমি দেখছি এখানে, সব কর্মকাণ্ডই প্রশংসনীয়, বাহবা পাওয়ার যোগ্য নিঃসন্দেহে। আমি এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এই সংগঠনের আলো শুধু এই জনপদে নয়, আরো অনেক দূর দূরান্তে ছড়িয়ে পড়ুক। আপনাদেরকে অনুসরণ করে বিভিন্ন আপনার গ্রামে যুব সমাজরা যেন উৎসাহিত হয়। এভাবে একটা সামাজিক সংগঠন, অরাজনৈতিক সামাজিক সংগঠন তৈরি, প্রত্যেক গ্রামে গ্রামে তৈরি হোক, এই প্রত্যাশা। এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং আমার কোমলমতি শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী যারা আছেন, তাদের উদ্দেশ্য বাস্তবায়ন হোক, লক্ষ্য বাস্তবায়ন হোক। তোমরা এক একজন অনন্তপুরের এক একটা আলো পত্রিকা হিসাবে তোমরা নিজেকে প্রতিষ্ঠিত করো, এই প্রত্যাশা ব্যক্ত করে মহান রাব্বুল আলামিনের কাছে তোমাদের সুন্দর, সুস্থ, সাবলীল জীবন কামনা করে আজকের আয়োজক যারা, তাদের প্রতি আমার যার পূর্ণায় কৃতজ্ঞতা এবং ওনাদের সবাইকে স্যালুট জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে তার সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করার জন্য। আমরা যারা মুসলমান, আমরা অনেকে জানি তালাবুল ইলমি ফারজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলমান নয়নের জন্য ফরজ। আর সেই বিদ্যা অর্জন করতে হবে। গ্রন্থগত বিদ্যা পরমার্থ দান নয়, বিদ্যা নয় দান বলে প্রয়োজন। এমন কোনো বিদ্যা আমাদের অর্জন করতে হবে না যে বিদ্যা আমাদের জীবনে কোনো কাজে না আসে না। এই ধরনের বিদ্যা আমরা অর্জন করবো না। আর আমাদের সকলকে, যেহেতু আমরা ছাত্রছাত্রী, বর্তমানে আমাদের সকলকে মনে রাখতে হবে, বুকস আর মেন বেস্ট কম্পেনিয়ন্স ইন লাইফ। বই হচ্ছে মানুষের জীবনে সর্বোৎকৃষ্ট বন্ধু। যে কোনো বন্ধু প্রতারণা করতে পারে শুধুমাত্র বই ছাড়া। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রসুল মজুমদার, সভাপতি পশ্চিম উপজেলা শ্রমিক লীগ। তার সাথে সাথে এরপরে সম্মাননা স্মারক প্রদান করা হবে। আপনারা সবাই যে যার অবস্থান করবেন। আসসালামু আলাইকুম। তারুণ্যের আলো অনন্তপুর কর্তৃক আয়োজিত 2024 এসএসসি পরীক্ষার্থীদের আজকের এই সম্মাননা সভার আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আতাউর রহমান চৌধুরী, প্রধান শিক্ষক, পোশাক সরকারি মডেল প্রাইভেট হাই স্কুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মাওলানা নুরুল ইসলাম মজুমদার, প্রিন্সিপাল পরশুরাম ইসলামিয়া দাখিল ডিগ্রি মাদ্রাসা। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত আছেন জনাব মহিউদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক, পরশুরাম কবির শামসুন নাহার মাহমুদ উচ্চ বিদ্যালয়। উপস্থিত আছেন তারুণ্যের আলোর সভাপতি, সম্পাদক এবং সদস্যবৃন্দ এবং অনন্তপুর কেন্দ্রীয় জামা মসজিদের সভাপতি নুসরাত ভাই সহ অনন্তপুর কেন্দ্রীয় জামা মসজিদ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক নুরুল কালাম ভুট্টু ভাই, অর্থ প্রতিষ্ঠানের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি তসলিম উদ্দিন সহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তি এবং ছাত্রছাত্রী সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে তারুণ্যের প্রতীক যে অনুষ্ঠানটি করেছেন, এখানে যারা আমাদের এই অনুষ্ঠানে এসে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন, তাদেরকে আমাদের অনন্তপুর এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই। কারণ আপনারা এখানে এসে আমাদেরকে ধন্য করেছেন, সেই জন্য তারুণ্যের আলো যে প্রতিষ্ঠানটি, যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আমরা অভিনন্দন জানাই। এই ধরনের সামাজিক যে কর্মকাণ্ডগুলো সামনের দিকে আপনারা আরও সুন্দরভাবে এগিয়ে যাবেন। আমি আর বেশি কিছু বলবো না। আমাদের প্রধান অতিথি আপনাদের দিক নির্দেশনাগুলো, যে বক্তব্যগুলো দিয়েছেন, সেগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে মনে হয় আপনাদের জন্য আর ভালো হবে। আশা রেখে আপনারা যারা ভালো রেজাল্ট করেছেন, আমাদের পরিশ্রম আলাউদ্দিন আহমেদ চৌধুরী নার্সিং কলেজ আছেন, সেখানে আপনারা যদি ভর্তি হতে চান, সেখানে আপনারা
ভর্তি হবেন। ফেনীর উত্তর অঞ্চলে আমি মনে করি প্রতিষ্ঠানটি অত্যন্ত ভালো জনপ্রিয়। সেই হিসাবে ফেনী থেকে না গিয়ে আপনারা এই প্রতিষ্ঠানে যদি ভালো মনে করেন আপনাদের, তাহলে আপনারা সেখানে ভর্তি হবেন এই আশা রেখে। আর তারুণ্যের প্রতি আজকের অনুষ্ঠানে যারা কষ্ট করেছেন, আগামীতে গত জীবন আপনারা যে অনুষ্ঠান করেছেন, আমরা দলবল নির্বিশেষে আমরা এলাকাবাসী আপনাদেরকে আমরা সহযোগিতা করব এই আশা রেখে আমরা আবারও যারা এখানে উপস্থিত হয়েছে, ছাত্রদের এলাকার মুরব্বীয়ান, আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সবাইকে গরমের মধ্যে যথাসময় এখানে এসে আমাদের অনুষ্ঠানকে সময় দিয়েছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখন আজকে সবাই এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়কে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করার জন্য। এখন আমাদের দ্বিতীয় পর্ব আসছে আমাদের সম্মাননা স্মারক প্রদান। প্রথমে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আতাউর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করবেন অত্র সংগঠনের সম্মানিত সভাপতি জনাব নুরুল আলম চৌধুরী। জনাব নুরুল আলম চৌধুরী সম্মাননা স্মারক প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে। সবাই জন্য একটা বড় তালি। আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব নুরুল ইসলাম মজুমদার, প্রিন্সিপাল পশ্চিম ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসাকে ক্রেস্ট প্রদান করছেন আজকের অনুষ্ঠানের সংগঠনের সম্মানিত সভাপতি জনাব নুরুল আলম চৌধুরী। এরপর আজকের অনুষ্ঠানের সম্মানিত আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মহিউদ্দিন আহমদ, প্রধান শিক্ষক পশ্চিম কবি শামসুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে সম্মাননা স্মারক প্রদান করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুল রসুল মজুমদার। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব আব্দুল রসুল মজুমদারকে সম্মাননা স্মারক প্রদান করছেন তারুণ্য সংগঠনের সম্মানিত সদস্য জনাব মামুন চৌধুরী ও নুরুল আলম চৌধুরী। নুরুল আলম চৌধুরী ও মামুন চৌধুরী জোরে করতে। এখন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব মামুন চৌধুরীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানাচ্ছেন অত্র সংগঠনের সম্মানিত সভাপতি জনাব নুরুল আলম চৌধুরী। শিক্ষার্থীদের আমি নাম ডাকবো, তোমরা একজন একজন করে আসবে, এসে তোমাদের সম্মান। আজকের অনুষ্ঠানে সম্মানিত তারুণ্য সংগঠনের সম্মানিত সভাপতি জনাব নুরুল আলম চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করেছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ। শিক্ষার্থীবৃন্দদেরকে আমি নাম ধরে রাখছি, তোমরা একজন একজন করে আসবে, এসে তোমাদের সম্মাননা স্মারকগুলো নিয়ে যাবে। আমাকে সহযোগিতা করার জন্য আমি মামুন চৌধুরীকে সবিনয় অনুরোধ করছি। রোকেয়া খাতুন, পিতা নাম মোহাম্মদ আবু বশর, জিপিএ 5, পরশুরাম কবি শামসুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আজ থেকে পুরস্কার পাচ্ছেন। এরপর উপস্থিত থাকবে মীর হোসেন।
নীল হোসেন আছে? নীল হোসেন এদিকে নিও। জিপে 5 পশ্চিম সরকারি মডেল প্যারেড হাই স্কুল। মাইমুনা খাতুন পশ্চিম কবি শামসুনা মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় আছে? ওনার পক্ষে ওনার মা আসছেন। পশ্চিম কবি শামসুনা মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় 4.93। সুকন্যা রানী মজুমদার পিতা জীবনকান্তি মজুমদার 4.91। বাবা নেবে পশ্চিম কবি শামসুনা মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। প্রশান্ত সরকার 4.91 পশ্চিম সরকারি মডেল প্যারেড হাই স্কুল। বিবি কুলসুমা পিতার নাম মোহাম্মদ বশির আলী 4.89 পশ্চিম কবি শামসুনা মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। উপস্থিত থাকবে আয়শা খাতুন তাহেরা পিতার নাম মোহাম্মদ আবুল হোসেন 4.83 আছে? আয়শা খাতুন। এরপরে জান্নাতুল ফাইমা পিতার নাম ইব্রাহিম খলিল। এরপর উপস্থিত থাকবে সাইফুল ইসলাম নাজিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিরা হাত থেকে তুলে নিচ্ছেন। সাইফুল ইসলাম নাজিম, পশ্চিম সরকারি মডেল প্যারেড স্কুল জিপিএ 4.78 সীমা আক্তার পিতার নাম জাহাঙ্গীর আলম 4.75 পশ্চিম কবি শামসুনা মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। নাইডা সুলতানা 4.64 পশ্চিম কবি শামসুনা মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। শাহাদা আক্তার বৃষ্টি পিতার নাম আব্দুল মমিন এসএসসি 4.17 পশ্চিম কবি শামসুনা মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। অনুপস্থিত মোসাম্মদ হাফসাত তাইয়েবা মোহাম্মদ মাইনুদ্দিন ভূঁইয়া দাখিল 4.13 পশ্চিম ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। অনুপস্থিত শৌকত মাহমুদ মোহাম্মদ বেলাল হোসেন 4.11 শৌকত মাহমুদ পশ্চিম সরকারি মডেল প্যারেড হাই স্কুল। রানীনাথ স্বপন চন্দ্রনাথ 4.06 পশ্চিম কবি শামসুনা মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। শিয়ানুদ্দিন মজুমদার শুভ মোহাম্মদ সলিমউদ্দিন মজুমদার 4.06 পশ্চিম সরকারি মডেল প্যারেড হাই স্কুল। শাহিদা আক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন 4.00 পশ্চিম সরকারি মডেল প্যারেড হাই স্কুল। অনুপস্থিত আছে? এরপর উপস্থিত থাকবে সুস্মিতা সিংহ রায়। সুস্মিতা সিংহ রায় বাসুদেব সিংহ রায় 3.94 তমা বৈদ্য পিতার নাম তপন বৈদ্য 3.89 আছে? পশ্চিম কবি শামসুনা মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। পূজা রানী ঘোষ পিতার নাম মানিক চন্দ্র ঘোষ আছে? তোমরা দ্রুত বেরিয়ে আসো। 3.89 পশ্চিম কবি শামসুনা মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। ওহি সিদ্দিক আবু বকর সিদ্দিক 3.83 ওহি সিদ্দিকি আবু বকর সিদ্দিক 3.83 নীলু আক্তার এমাম হোসেন মোল্লা 3.78 4.78
আরফাত বিন তানভীর মোহাম্মদ মামুন ভূঁইয়া 3.78 পরশুরাম ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মোহাম্মদ জাভেদ হোসেন মোহাম্মদ ওবায়দুল হক জাভেদ হোসেন পরশুরাম ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা অনুপস্থিত নুসরাত জাহান মোহাম্মদ দালাল হোসেন 3.72 পরশুরাম কবি শামসুন্নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় আব্দুল আজিজ ভূঁইয়া মোহাম্মদ আব্দুল আলী ভূঁইয়া 3.72 পরশুরাম সরকারি মডেল পাইলট হাই স্কুল দ্রুত বেরিয়ে আসো অসীম আক্তার চৌধুরী নুরুল আলম মজুমদার অসীম আক্তার চৌধুরী পরশুরাম কবি শামসুন্নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় আছে মনি আক্তার পরশুরাম কবি শামসুন্নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এদিকে মোহাম্মদ শামীম ফিরোজ আহমদ মোহাম্মদ শামীম ফিরোজ আহমদ নরনিয়া মুন্সিগির প্রতিনিধি আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মোহাম্মদ আরাফাত হোসেন মোহাম্মদ ইউসুফ পরশুরাম ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা সীমা রানী নাথ সাইজে পাশ হচ্ছে কৃষ্ণ দেবনাথ 3.22 মডেল উচ্চ বিদ্যালয় সীমা রানী নাথ সুমাইয়া আক্তার মোহাম্মদ আলমগীর হোসেন 3.11 পরশুরাম কবি শামসুন্নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অনুপস্থিত আমিনা আক্তার স্বর্ণা মোহাম্মদ শাহ আলম 3.11 পরশুরাম কবি শামসুন্নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়